যা, দুজনের মধ্যে লেগে গেল কাড়াকাড়ি মারামারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুদলাম চা। আজকে স্কুল আছে, তাই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর তাছাড়া আজকে আমার শ্বশুরমশাইকে এখনও ছাড়বে কিনা শিওর নই, তাই জন্য তাড়াতাড়ি উঠেছি। আর এমনিতে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস, আমার এমনিতেই টেনশনে ঘুম ভেঙে যায়। রান্নার দিদি কখন আসবে না আসবে সেসব ভাবি না, উঠে নিজের মতো কাজ শুরু করে দিই, কাজ এগোতে থাকি, নিয়ে এসে কাজ শুরু করি। আর রাকেশকে আজকে ডাকার কোনো প্রশ্নই উঠছে না, যতই দেরি হয়ে যাক না কেন আজকে ডাকবো না, নিজে যখন উঠবে, কারণ কালকে ঘুম হয়নি, পরশু ঘুম হয়নি, ওই জন্যই এখন আমি বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি কাজ শুরু করি। আজকেও মনে হচ্ছে খাবার গোছাতে হবে, খাবার এমনিতে গুছিয়ে রেখেই যাবো। তার কারণ হলো, যদি উনি ফেরেন বাড়িতে এসে খাবেন, আর যদি না ফেরেন তাহলে ওই টিফিন বক্স নিয়েই চলে যাবেন হসপিটালে। তাই জন্য বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, কাজকর্ম শুরু করি। আর দেখতে থাকো আজকের ব্লগটা। বিয়ের পরপর রান্নাঘরের কাজ করতে একেবারে হিমশিম খেয়ে যেতাম। আসলে বিয়ের আগে কোনো দিনই তো রান্নাঘরের কোনো কাজে তেমন হাত দিইনি। ওই রান্না করা বলতে মা সব গুছিয়ে দিল, একটু হয়তো খুন্তিটা নাড়লাম। কিন্তু বিয়ের পরে বুঝতে পারলাম রান্নাঘরের কাজটা কতটা টাফের থেকে বড় কথা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যত দিন গেছে একেবারে এক্সপার্ট হয়ে উঠেছি। আর করোনার টাইমটাতে তো পুরো সংসারটাই একা ঠেলেছিলাম, জানো তো। এখন আর রান্নাঘরের কাজকর্ম দেখলে ভয় হয় না, কিন্তু একটু টেনশন হয় যে টাইম মতো করতে পারবো তো। রান্নার দিদিকে আমি ওই 7টা থেকে 7:10-15 মধ্যে আসতে বলি, কিন্তু ঘড়িতে এখন বাজে 7:30। আমার এমনিতেই টেনশন হয় বেশি, তাড়াতাড়ি বেরোতে হবে। তারপরে এখনও পর্যন্ত জানি না হসপিটালে খাবার পাঠাতে হবে কিনা, তাই জন্য আমি এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি বসে না থেকে। যতটা কাজ এগোনো যায় ওদিকে উনি এসে কাজটা একটু এগোনো পাবেন। কি বলবো আর, মানে যতই বলি যে একটু তাড়াতাড়ি আসবে, ফোনে নিলে কী করবো আর বলো তো। প্রত্যেক দিন এরকম ভালো লাগে না বক করতে, তাই জন্য আমি এদিকে কাজ শুরু করে দিয়েছি। ডালটা সেদ্ধ বসিয়ে দিই, চালটা ধুয়ে রাখি। রাকেশের অফিস আর আমার স্কুল যদি ছুটি থাকে তাহলে আমার অতটা অসুবিধা মনে হয় না, আর মাথায় অত হেডেক থাকে না। কিন্তু সকাল 9:30টার মধ্যে বাড়ির সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে বেরোনো, ব্যাপারটা কিন্তু বেশ চাপের। আর আরও বেশি চাপ বেড়েছে কখন থেকে জানো? যখন থেকে জনককে নিয়ে বেরোতে হচ্ছে। বিয়ের পরপরও তো বেরোতাম, কিন্তু তখন এতটা হেডেক ছিল না। তার কারণ তখন আমি নিজের মতো করে আসতাম, রাকেশ আমাকে পৌঁছে দিত না। আর তার সাথে জনকও ছিল না, জনকের কাজেরও ব্যাপার নেই, নিজের মতো নিজে রেডি হতাম, খেতাম দিতাম, যদি একটু কাজ করতাম, তারপরে চলে যেতাম স্কুলে। কিন্তু এখন সমস্তটা গুছিয়ে রেখে জনককে খাইয়ে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বেরোতে হয় একেবারে ঘরে তালা দিয়ে। তাই জন্যই অসুবিধাটা হয় মেন। সে যাই হোক, সেসব কথা থাক, ব্যস্ততা তো জীবনে থাকবেই, সেই ব্যস্ততা নিয়েই আমাদেরকে চলতে হবে। এক একজনের জীবনে এক এক রকমের ব্যস্ততা। দরজার দিকে তাকাচ্ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি, ভাবছি এই বুঝি এলো, না তখনও আসেনি। ডাল একেবারে বসিয়ে দিয়েছি, ভাতের চাল যখন ধুচ্ছি তখন দেখি উনি এসে হাজির হলেন। তখন বেজে গেছে 7:30। সবচেয়ে ভালো ব্যাপার হলো নিজের কাজ নিজেই করে নেওয়া, তাহলে আর কোনো রকম ঝামেলাও থাকে না, আর কোনো রকম চিন্তাও থাকে না। রান্নার দিদি এসে গেছে, এবারে আর চিন্তা নেই। এবারে একটু ফলগুলো গুছিয়ে নিই, ফল আবার ব্যাগের মধ্যে পড়ে থাকলে পচে যাবে। আজকাল দেখলাম ফলের দামটা এত বেড়ে গেছে না, আর কিছুতেই কমাতে চায় না। কি ছোট্ট ছোট্ট কলা কিনেছি জানো কালকে, কিছুতেই কলার দাম কমালো না। সে 5 টাকা পিস তো নিল ঠিক আছে, একসাথে বেশি নিলাম, তাও একটা কলা বেশি দিল না। কি ঝামেলা বলো তো। আর সামনে শিবরাত্রি আসছে, ফলের দাম তো এখন আরও বাড়বে তরতর করে। কিন্তু ফল ছাড়া যে আমাদের একটা দিনও চলে না। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি রান্নাঘরের জন্য। রান্নাঘরে জিনিসপত্র কিনতে থাকছি, সেগুলো তো মেনটেনও করতে হবে, ওই জন্য এটা সেদিনকে আমি ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম একজন ইউজ করছে। ভাবলাম যে কেনা যাক, তো কিনে দেখা যাক। যদিও এটা গীতাদি বেশি লাগবে, গীতাদি খুব পরিষ্কার, তো গীতাদিকে এটা যদি আমি হ্যান্ড ওভার করে দিই আমার রান্নাঘরটা একটু পরিষ্কার থাকবে। আমিও মাঝে মধ্যে ইউজ করবো। এটা হলো একটা ফোমিং স্প্রে, তেলচিটে ভাব যাতে না থাকে সেই জন্য কিনেছি। তেলচিটে খুব একটা এমনিতেও থাকে না, আমার যেহেতু চিমনি আছে। কিন্তু যাদের চিমনি নেই রান্নাঘরে, এখনকার দিনে সবার বাড়িতেই মোটামুটি চিমনি আছে, কিন্তু যাদের বাড়িতে চিমনি নেই তারা কিন্তু এটা ইউজ করতে পারো। আমি সেদিনকে দেখে মনে হলো যে খুবই ভালো হবে। এবার সামনাসামনি ইউজ করে রেজাল্টটা কেমন হয় সেটা তোমাদেরকে জানাবো। খুব একটা যে দাম নিয়েছে তা কিন্তু না। দেখাই তোমাদেরকে জিনিসটা। এই যে স্প্রে করার জন্য এটা দিয়ে দিয়েছে, আর এই হলো বোতলটা। বেশ অনেকটা, এটা মুখটা খুলে স্প্রে এটা লাগিয়ে দিতে হবে। দিয়ে গ্যাস, তারপর গ্যাসের আশেপাশের জায়গা, তারপরে স্ল্যাবের যেখানে তেলচিটে ভাব হয় সেই সব জায়গাতে যদি এটা স্প্রে করে তারপরে যদি একটা পরিষ্কার টাওয়েল দিয়ে বা কিচেন টাওয়েল দিয়ে বা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দাও, তাহলে একবারে ঝলঝলে হবে। আমি যা দেখেছি, এবার হাতে ফলটা পাওয়ার জন্য আমাকে এটা প্রুফ করে দেখতে হবে।
সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে আর টাইম নেই অতটা দেখার মতো। যেদিনকে ছুটি থাকবে বা গীতাদির হাতে আমি এটা দিয়ে দেবো, গীতাদিকে জিজ্ঞেস করবো কতটা ভালো, আর তোমাদের সাথে তো শেয়ার করবো। এটা হলো হ্যাপি প্ল্যানেটের কিচেন ক্লিনার ফোমিং স্প্রে। এটা একটা কিছুক্ষণ এটা স্প্রে করে রাখার পরে মুছে নিলে একেবারে ঝলঝলে হয়ে যাবে, কোনো রকম পরিশ্রমই করতে হবে না। আমি তো এটা এখন থেকে ইউজ করব, আর তোমরাও ঝটপট কিনে নিতে পারো রান্নাঘরের জন্য। বাবা যে গানটা চালিয়ে দিয়ে গেছে, তুই তো গান শুনছিস? হ্যাঁ এই ছেলেটা, বাবা তো আমার মতো চালিয়ে দিয়ে চলে গেছে। আরে না না, গান শোনা বা গান করা তো দূরে থাক, আমি দেখলাম ও তখনও ঘুম থেকেই ওঠেনি, চোখ বন্ধ। কি অবস্থা ভাবো। কিচ্ছু করার নেই, আমার আর ওকে এখন বললে কাজ নেই। আমি তার থেকে বরঞ্চ তাড়াতাড়ি করে স্নানে ঢুকে পড়ি। এরপরে রাকেশ যদি ট্রেনটা না পায় তখন সব দোষের ভাগী হব আমি। তবুও একটা চেষ্টা চালালাম, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না। এই একজন কয়েকদিন ধরে ফিজিক্যালি আর মেন্টালি প্রেশার যাচ্ছে খুব, তাই জন্য ভ্লগে খুব একটা ওকে দেখতে পাচ্ছ না। হয়তো মাথার চিন্তাটা আমি দূর করতে পারবো না, কিন্তু শরীরটাকে তো ঠান্ডা রাখতে পারবো, মানে পেটটাকে। ওই জন্য পান্তা ভাত দিয়ে বসিয়ে দিয়েছি। তখন 9টা 15-20 মতো বাজে। ঝনককে বললাম তাড়াতাড়ি আয়, তোকে আগে রেডি করিয়ে দিই, তারপরে আমি রেডি হব। সে কিছুতেই আমার কথা শোনে না। এই প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে এত বায়না করে না, কি আর বলবো তোমাদেরকে। দেখো না, আমি যেদিকে ডাকবো ও ঠিক তার অপোজিটে যাবে, এই করে যাচ্ছে এক। এবারে ওর কাণ্ডটা দেখো, ড্রয়িংয়ের জন্য প্রায় শুয়েই পড়েছে এই টেবিলের উপরে। হসপিটালে আজকে আর রাখবে না, আজকেই রিলিজ করে দিচ্ছে। বাড়ি চলে আসবে বলে খুব একটা টিফিন গোছাতে হয়নি, ওই খাবার ফটফটে যেমন করে ভরে রাখি ওরকম করে রাখলেই হবে। তাই জন্য আজকে রেটটা একটু কম। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, 9টা 35 বাজে, এবার বেরোবো। তবে রাকেশের জন্য ওয়েট করছি, আজকে আমার আগে হয়ে গেছে। অন্যদিন আমাকে তাড়া দেয় না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আজকে আর সেটা বলার সুযোগ দিই, তাও বলছে বুঝছো। মানে স্বভাব যায় না বলে না, ওই অবস্থা হচ্ছে। এদিকে নিজে রেডি হয়নি কিন্তু দেখো। কে বললাম রেডি হয়নি? চশমাটা পরে নিলাম, রেডি চল। মানুষ যখন ছোট থাকে তখন মনে হয় যেন এই জীবনটা যে কবে শেষ হবে, কবে যে স্কুল লাইফ কলেজ লাইফ এগুলো শেষ হবে আর পড়াশোনাগুলো শেষ হবে, বড় হব, কোনো চিন্তা ভাবনা থাকবে না। কিন্তু যখনই মানুষ বড় হয়ে যায় তখনই বুঝতে পারে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, শুধু পড়াশোনাটুকু করলেই হয়ে যেত। সত্যিই তাই, এখন বড় হয়ে সংসার জীবনে ঢুকে এই কথাটা একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বুঝতে পারছি সংসারে কত রকম কত দিক থেকে চিন্তা আসে। বাড়িতে খাবার দাবার ছেড়ে দেবো, সন্ন্যাসী হবো, ফলাহার করবো। শ্বশুর মশাই এত বড় একটা লেবু দিয়ে রাখিয়ে দিয়েছে শিকা পিসির হাতে। কি গান হচ্ছে এটা? এটা কি ধরনের গান? এই ছেলেটা না ইদানিং কোনো গান সিরিয়াসলি করে না, জানো তো। এমনকি স্যারের কাছে যে গান করতে বসে তখনই আর কি মারতে থাকে সময়। সুন্দর, খুব সুন্দর গানটা, খুব সুন্দর গান। এটা কি হচ্ছে? এটা কি? এরপর থেকেই শুরু হয় দিনের দ্বিতীয় ব্যস্ততার সময়টা। সেই সময়টায় ক্যামেরা অন করা তো দূরে থাক, ধরারই টাইম পাই না। ঝনক স্কুল থেকে ফিরে গেছে, ওকে ওপরে নিয়ে যাব খাওয়ানোর জন্য, ফ্রেশ করানোর জন্য, কিন্তু কিছুতেই যেতে চাইছে না। চেরির সাথে তো ঝনকের রোজ দিনই দেখা হয়, তবে বেরিটার সাথে ওই মাঝে মধ্যে দেখা হয়। আজ কিন্তু ঝনককে বেরির সাথেও দেখা করাবো, আর তোমাদেরকেও দেখা করাবো বেরির সাথে। চলো তার আগে একটু নাচ দেখে নিই। ওপরেই নিয়ে যাচ্ছিলাম ঝনককে, কিন্তু আবার এই ঘরে এসে আটকে পড়লাম। ঝনক কিছুক্ষণ দাঁড়িয়ে ওর মিমির নাচ দেখলো, আর সাথে সাথে নিজেও করার চেষ্টা করছিল। আসলে এতগুলো দিদিকে একসাথে নাচতে দেখে ওরও মনে একটু ইচ্ছে হয়েছিল নাচার। কটা বাজে দেখো, 3:15। বাড়িতে এসেই মানে ওপরে এসেই ঝনকের বায়না, ওকে একটা ক্যাটারপিলার এঁকে দিতে হবে। আমার আঁকা খুবই বাজে, এঁকে দিয়েছি কোনো রকম একটা, ও নিজে একটা ক্যাটারপিলার আঁকা।
ক্যাটারপিলার আকার ভালো। ভালো। ঝনক একটা ক্যাটারপিলার আঁকার চেষ্টা করেছিল, তারপরে যখন দেখছি যে পারছে না, তখন যে কি করেছে তোমরা ভাবতে পারবে না। এটা আঁকার পর করে জিদ করছে, একবার একবার কেঁদে দিচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। এটা কে এঁকেছে? আমি। কি এঁকেছো এটা? কি এটা? ক্যাটারপিলার। এটা হয়েছে না। তা কি হয়েছে এটা? বিটল হয়েছে। হ্যাঁ বিটল। আর এইটা আমি এঁকে দিয়েছি, এখন এটা রং করেছে। যতক্ষণ আমি খাচ্ছিলাম ততক্ষণ এটা রং করেছে, করে টুরে এখন ওর ইচ্ছে এটা নিয়েও ঘুমোবে। চলো ওঠো। মা আগের ক্যাটারপিলারটা আমার ভালো লাগছে না। আচ্ছা এটা নিয়ে ঘুমো। হাতে একটা করে জিনিস নিয়ে ঘুমোনো, এই অভ্যেসটা যে ওর কতদিন থাকবে কে জানে। যে তুমি আমাকে পটিয়ে খুব একটা বিশাল কিছু একটা চালাকি করছো। আমি তোমার বাবা হই, কাজেই তোমার এই পটকানি বা এই সমস্ত ক্যারেক্টারগুলো আমি অনেক আগের থেকে জানি। ঠিক আছে, পটিয়ে লাভ নেই। কথা শুনবে না, তাহলে কিন্তু ভালোবাসাটা কম পাবে। এই আজকে মেলায় যাবো, আজকে কোনো খেলনা তো তুমি পাবে না। শুধু মেলায় যাবো, ঘুরে চলে আসবো, কোনো খেলনা কেনা হবে না। খেলনা কিনবো। যে তোমাকে কথা বললে তো তুমি শোনো না, তুমি বাবার থেকে মায়ের আবার থেকে তো গিরি করো। সব জিনিসপত্র চাইবে, তোমাকে দিতে হবে, অথচ কথা শুনবে না, সেটা তো হতে পারে না। সেটা তো হতে পারে না, একদমই তাই। ঠিক ঠিক ঠিক। মা বাবার কাছে সবকিছু জিনিস চাইতে গেলে, সব আহ্লাদ মেটাতে গেলে মা বাবার সব কথা সব সময় শুনতে হবে। ঠিক ঠিক ঠিক। বলো এখন থেকে প্রমিস করো যে এখন থেকে আমি মা বাবার কথা সব সময় শুনবো। প্রমিস করবে ব্রেক করার জন্য? প্রমিস করছো? বলো মুখে। কথা শুনবে তো? হ্যাঁ। কি কি প্রমিস করলে? আর যখন তুমি ডাকবে তখন অনেক কথা শুনবো। আর আমি একা? হ্যাঁ তুমি। না না। তাহলে আর তারপরে আমি ডাকলে শুধু শুনবে? হ্যাঁ। মা ডাকলে শুনবে না? হ্যাঁ মা ডাকলেও শুনবো। এই যে তুমি প্রমিস যখন তো? না, এই যে তুমি, আমি তো দেখি মা যখন এসে স্কুলে ড্রেস পরায়, তুমি ওখানটাতে গিয়ে চুপ করে শুয়ে থাকো। মা ডাকে আসো না, তারপর কান্নাকাটি করো, রোজ স্কুল থেকে এসে লজেন্স খাওয়ার জন্য বায়না করো। ছি 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 ছি। সারাদিন ইদানিং খুব জ্বালাতন করছে ঝনকটা, বায়নাও করছে খুব। ওই জন্য ঘুম থেকে ওঠার পর বাবা আর দিয়া দুজন মিলে একেবারে চেপে ধরেছে ওকে। তবে কিন্তু একটা কথা আমাকে বলো, তুমি যে ওই যে দিদিটার নামে আমার কাছে নালিশ করছো, ওর বাবা মাকে ধাক্কা দেয়, কথা শোনে না, তুমিও তো সেরকমই বাজে ছেলে। তুমিও তো মাকে এরকম করে মারো, বাবাকে এরকম করে ধাক্কা দিতে আসো, টেনে মারতে আসো, তুমিও তো এগুলো করো। তাহলে তো তুমিও তো পচা, তাই না? তুমিও তো খারাপ ছেলে দেবে, তোমাকেও তো কেউ ভালো বলবে না। কেন আমি তো এখন ভালো হয়ে গেছি। কখন? হয়তো তুমি যে প্রমিস করে আমি তোমাকে প্রমিস করে বললাম যে ভালো হয়ে থাকবো। কখন প্রমিস করলে? এই মাত্র করলে, এই মাত্র তো প্রমিস করেছো একটু আগে। হ্যাঁ। তো সেই প্রমিসটা তুমি রাখবে তো? হ্যাঁ। সেদিকে প্রমিসটা মারবে? ব্রেক করবে না তো? না। সেদিকে মারবে? না। আর মা ডাকলে নিচ থেকে দৌড়ে আসবে তো? হ্যাঁ। মা যদি যেতে বারণ করে যে এখন যাবি না, এখন খাবি বা ঘুমোবি, তখন কি করবে? যাবে, তাই তো? না। যাবে না তো? না। প্রমিস করেছো তো? কাকে করেছো? তো তোমার। আমাকে একা প্রমিস করলে হবে? তোমার সাথে তো বেশিক্ষণ মা থাকে, প্রমিসটা তো মাকে করা উচিত। আজ সন্ধ্যায় ঝনকটা পড়লো মহা ফেসাদে, কিন্তু শেষ পর্যন্ত কথা দিয়েছে আর দুষ্টুমি করবে না। দেখা যাক এখন। সন্ধ্যেবেলা যখন পড়া থাকে তখন 25 বার ডাকার পরেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আজকে যখন শুনেছি মেলায় যাবে, শুধু একবার ডাকতে হয়েছে, উঠে গেছে। আমি আর রাকেশ বলছি যে আমরা চলে গেলাম, তুই থাক। কি চিৎকারটা করলো না, ভাবতে পারবে না যখন নামছে। তাড়াতাড়ি দাদাটি করে আসতে, নাম, পড়ে যাবি। মেলায় যায়, হ্যাঁ পড়তে যাচ্ছি, চল। না আমি পড়তে যাব না। দেখো পড়তে নিয়ে যাবো। আর এই ভূতটাকে দেখো, এই ভূতটাকে, এই ভূতের লাইট লাগে না, এই ভূতের লাইট লাগে না। তুমি কি লাইট অফ করে চলে যাবে? ভূত তুমি। চাকদার বহু পুরনো এই মেলা হলো গণেশ জননীর মেলা, প্রত্যেক বছর হয়। আর মেলা যেখানে হয় সেখানে আমরা যে যাব, মানে আমরা যে গিয়ে ঢু মারবো, সেটা তো স্বাভাবিক ব্যাপার। চলে এসেছি একেবারে ঠিক টাইমে। ঝনক তো আজ মেলায় এসে খুব খুশি। প্রত্যেকটা বাচ্চাই মেলায় যেতে খুব ভালোবাসে। শুধু বাচ্চা কেন, আমি এই বয়সে এখনো পর্যন্ত মেলায় যেতে কত ভালোবাসি। এই মেলার নাম কেন গণেশ জননীর মেলা, সেটাই দেখাই তোমাদেরকে। দেখো, মায়ের কোলে ছোট্ট গণেশ কি সুন্দর বসে আছে। হ্যাঁ, তুমি কি এখানে কি করতে এসছো? ওই ঝনকে একটু চামড়ে দিয়ে দিই। দাদু দাদু তোমাকে চামড় দেবে, চামড় দেবে দাদু। দাঁড়াও 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 দাঁড়াও, দাদু চামড় দেবে। অনেক হলো ঠাকুর দেখা, প্রণাম করা। এইবারে পেয়ে গেছে আসল মানুষদেরকে। সকালে বললাম না বেরির সাথে আজ দেখা করাবো,
এই যে মেলায় এসে বেরির সাথে দেখা হয়ে গেল। এবার বুঝতে পারছো তো কেন মিমিকে এত পছন্দ? দেখা হওয়ার সাথে সাথেই পেয়ে গেল একটা গিফট। চলো এবার আমাদের সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে নেবে। খাই 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 শুরু করে দিয়েছে, সব খাই খাই শুরু করে দিয়েছে। যে তুমি কিন্তু বাড়ি থেকে কফি খেয়ে এসছো, হ্যাঁ এখন ফ্রাইড মোমো খেতে যেও না, খাবে না। একটা বলবো নাটক করছে, মেলাতে আসা মানে খাওয়া দাওয়া তো হবেই, হতেই হবে। মোমো খেয়ে আমাদের মন বা প্রাণ বা পেট কোনোটাই ভরেনি। চাইলে মোমো তো আর দেবে না ফ্রিতে, কিন্তু চাইলে ফ্রিতে স্যুপ দেবে, সেটাই আরেকবার নিয়ে নেওয়া হলো। চায়ের মতো করে একটু স্যুপ খেয়ে নিচ্ছি, ঠান্ডায় শরীরটা একটু গরম হচ্ছে, বেশ ভালোই লাগছে। এটা কেমন? সব জায়গা খুব ভালো। এই বেচারি কিচ্ছু খেতে পারলো না, তাকিয়ে তাকিয়ে রয়েছে শুধু। এটাও তাই। বেরি বল বা বেলুন খুব পছন্দ করে, ওই জন্য ওটাই কিনে দিলাম ওকে। খুব পছন্দ হয়েছে কিন্তু ওর ওটা। সবার বাড়িতে এখন এত বেশি বেশি খেলনা হয়ে গেছে, রুম তো বারবার বলে যাচ্ছে আর বল দিস না, বাড়িটা একেবারে বলের কারখানা হয়ে গেছে। কিন্তু কি করব, ও ওটার সামনেই দাঁড়িয়েছিল তাই ওটাই কিনে দিলাম। মেলাতে এলে বল নিয়ে পাগলের মতো করতো, এখন প্রমোশন হয়েছে খেলনার দিকে। চলো কিছুক্ষণ খেলনার দোকানে ঘুরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। এবারে চললাম নাগরদোল্লা যেখানে আছে। ঝনক তো বায়না শুরু করে দিয়েছে নাগরদোল্লায় উঠবে। আজকে একেবারে বায়না করছিল বোনের সাথে একসাথে এই নাগরদোল্লায় উঠবে বলে, কিন্তু আসল সময় গিয়ে কি হলো কে জানে বেরিটার। কিছুতেই ভয়ের চোটে আর ওই গাড়িতে উঠে বসলোই না। শেষে আর কি হবে, অগত্যার দাদাই একা চললো। ঝনক এখানে একটু আনন্দ করুক, আর আমরা এবার যাই একটু বেলুন ফাটাতে। অবশ্য আমরা বেলুন ফাটাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি দর্শক হিসাবে। আসল বেলুন ফাটালো তো শুভমদা, যেটা বলছে সেটাই ফাটছে। কি টিপড়ে বাবা, ওই মাঝের নীলটা বললো ওইটাই ফাটিয়ে দিল। এখানে ওই মাঝের হলুদটা বললো ফাটাবে, দেখো ওইটাই ফাটিয়ে দিল। এইবারে মাঝের সবুজটা, ব্যাস তাই। এতক্ষণ বেলুন ফাটানো দেখে যতটা মজা পেয়েছি, এই গিফট দেখে সব মজা একেবারে মাটি হয়ে গেল। গিফটগুলো শুধু দেখো, একটা ছোট্ট মানে পুচকে মিনি মগ, একটা টেরা বেঁকা চামচ, আর তার সাথে একটা পেন। বেরি অনেকক্ষণ থেকেই চাওয়ার চেষ্টা করছে, নিজেরা ঘুরছো নিজেরা খাচ্ছ, আমাকে কি দিচ্ছ বলো তো। একভাবে বলে যাচ্ছে দাও দাও, মথুরা কেক চাইছে এবার বেটা। মা দাও করে যাচ্ছে সমানে। সব শেষে দাদা আর বোনের মধ্যে লাগলো পাপড় নিয়ে কাড়াকাড়ি। যখন ছোট ছিলাম তখন এত মেলা হতো না, আর মেলা হওয়া মানে ওই রথের মেলা। সেই রথের মেলায় যদি কেউ নিয়ে যেত কি আনন্দ পেতাম। বড় হয়ে গিয়ে এখন প্রচুর মেলা হয় ঠিকই, কিন্তু এখন মেলায় আসার প্রধান কারণ হলো বাচ্চাগুলো। ওরা এই যে মজা পায় তাতেই আমাদের মজা হয়। নিজেদের জন্য তেমন কিচ্ছু কিনিনি আজকে, সত্যি সত্যি নিজেদের জন্য কিছুই কিনিনি, কিন্তু তাতেও বেশ ভালো লাগলো। ঝনক এবার এসেছে গানের ক্লাসে, আর এই দেখো প্রত্যেকদিন এইখান থেকেও আমার জন্য একটা করে ফুল তুলে নিয়ে যায়। আমি আজকে বুঝলাম ব্যাপারটা। চলো কোন দিকে যাচ্ছ? কোন দিকে? ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, না আন্টিও নেই দাদাও নেই। গানের ক্লাসে আসে এখান থেকে, গানের ক্লাসে আসে আর এখান থেকে ফুল তুলে নিয়ে নিয়ে সারাদিনের হাজারো ব্যস্ততার মধ্যেও এভাবেই রাকেশ আমাকে আর ঝনককে আগলে রাখে। যত ঝড়ঝাপটা বয়ে যাক না কেন বা যত অকেশন থাকুক না কেন, ঝনকের গানের ক্লাস কিন্তু একদম কামাই করা যাবে না। এই ব্যাপারে রাকেশ খুব স্ট্রিক্ট। ঝনকের গানের ক্লাস চলছিল, হঠাৎই
রাকেশের ফোনে ফোন ঢুকলো, শুনলাম আবার এক প্রবলেম। আজ আর কোনো কিছু শেয়ার করতেই ভালো লাগছে না। আজকে এইখানেই ব্লগটা শেষ করি, বাদ বাকি কথা কাল বলবো, কাল সবটা জানাবো তোমাদেরকে। চলো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।